সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষা 2024 সালের যে সৃজনশীল প্রশ্ন ছিল, বিশেষ করে ভূগোল প্রথম পত্রে আমি ইতিপূর্বে এর দুইটা বিশেষ করে সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে, যেমন বিষয় ভূগোল প্রথম পত্র, আমি প্রথম পর্ব ক্লাসটা নিয়েছিলাম। আজকে আমি 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল 2024 সালে, সেটার উত্তর করার চেষ্টা করব। যাই হোক, নিজ উপরে আমার এখানে চিত্রা একটা ফটোগ্রাফ আছে, ফটোগ্রাফের সাথে আমার নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি ক্লাসটা শুরু করি। এখানে একটু খেয়াল করো, দেখবে যে একটা উদ্দীপক দেওয়া আছে। এত সহজ উদ্দীপক সাধারণত কমই দেওয়া হয়, তারপরে এবার প্রশ্নটা খুবই সহজ ছিল। পর্বতের কথাই উল্লেখই আছে, সেখানে তিনটা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা আছে। প্রথম আছে ক, আকৃতি গম্বুজের মতো। আকৃতি গম্বুজের মতো জীবাশ্ম পাওয়া যায় ক্ষতে, আর অগ্নুৎপাতের মাধ্যমে গঠিত হয়। আকৃতি গম্বুজের মতো, এটা দ্বারা আমরা কি পর্বত, গম্বুজ পর্বত বা ল্যাকলিত পর্বতকে বোঝানো হয়েছে। জীবাশ্ম পাওয়া যায় কোন পর্বতে? এটা বঙ্গিল পর্বত বা বাস পর্বতে পাওয়া যায়। এটা বঙ্গিল পর্বত বা বাস পর্বতে বোঝানো হয়েছে। অগ্নুৎপাতের মাধ্যমে গঠিত হয়, অর্থাৎ এটা আগ্নেয়জাত পর্বত বা সঞ্চয়জাত পর্বত এর কথা বোঝানো হয়েছে। তিনটা একেবারে সহজ কথা। যে আকৃতি গম্বুজের মতো, তার মানে হচ্ছে এটা ল্যাকলিত বা সঞ্চয়জাত ল্যাকলিত বা গম্বুজ পর্বত। জীবাশ্ম পাওয়া যায়, এটা বঙ্গিল বা ভাস পর্বত। অগ্নুৎপাতের মাধ্যমে গঠিত হয়, এটা আগ্নেয় বা আগ্নেয়জাত পর্বত। এখানে দেখো গ নম্বর, এই কথাটুকু বুঝতে পারলে এর উত্তর আসলে খুব দেওয়া খুব সহজ। এখানে লেখা আছে উদ্দীপকে ক পর্বতের বর্ণনা দাও। তাহলে এখানে ল্যাকলিত পর্বতের বর্ণনা দিতে বলছে। উদ্দীপকে খ এবং গ পর্বতের পার্থক্য বিশ্লেষণ করো। এখানে বঙ্গিল পর্বত এবং কি বলা যায় আগ্নেয় পর্বতের যে পার্থক্য, সেটা লিখতে বলছে। তাহলে আমরা একটু আলোচনায় আসি। এটা বইয়েও আছে, চমৎকার লেখা। যাই হোক, প্রশ্নের উত্তর আসলে যদি একটু দেওয়া যায় তাহলে কিন্তু 15 নম্বর পাওয়া সম্ভব। এখানে বলছে যে উদ্দীপকে উল্লেখিত ক পর্বতটি হলো ল্যাকলিত পর্বত। তাহলে দুইয়ের যে গ নম্বর যে প্রশ্নটা ছিল তার উত্তর হলো, এটা হচ্ছে যে উল্লেখিত ল্যাকলিত পর্বত, যেটা আমি আগেও বললাম। এখানে 15 নম্বর পেতে হলে খুব বেশি লেখা লাগে না। এখানে নাম্বার তো মূলত 3। প্রশ্নের মান হচ্ছে 3। 3 যদি হয় তাহলে তার একটা ব্যাখ্যা এবং কিছু বৈশিষ্ট্য যদি লেখা যায়, তাহলে আসলে 3-এর মধ্যে 3 পাওয়া খুব জটিল বিষয় না। ভূ অভ্যন্তর থেকে তাহলে আমি একটু আলোচনায় আসি। শুধু সংজ্ঞাটা তুমি আসো, সংজ্ঞা কাকে বলে। এই যে ল্যাকলিত পর্বত বা গম্বুজ পর্বত বলতে আমরা কি বুঝি? যে ভূ অভ্যন্তর থেকে গলিত আহ শিলা বিভিন্ন কারণে বের হয়ে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে ভূত্বকের নিচে সঞ্চিত হয় এবং ঊর্ধ্ব চাপের কারণে উপরের শিলা স্তর স্ফীত হয়ে গম্বুজ আকার ধারণ করে জমাট ম্যাগমা দ্বারা গঠিত এরূপ পর্বতকে ল্যাকলিত বা গম্বুজ পর্বত বলে। আমরা যদি এখানে একটা আঁকেই দেখাই, এরকম একটা পর্বত, এটা কি হয়? এর ভিতর থেকে যে এই যে অ্যাস্ট্রোস্ফিয়ার আছে, অ্যাস্ট্রোনিয়ার থেকে যে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতটার ফলে যে লাভা, যে ম্যাগমা বেরিয়ে আসে, সেই ম্যাগমাটা পৃথিবীর অভ্যন্তরেই জমাটবদ্ধ থাকে এবং এটা পৃথিবীর বাইরে, ভূপৃষ্ঠের বাইরে আসতে পারে না। ফলে
এর উপরিভাগে কি হয়, এইরকম একটা পর্বতের সৃষ্টি হয় উঁচু হয়ে। যে গম্বুজের মতো যে পর্বতের সৃষ্টি হয় সেটাই কিন্তু গম্বুজ পর্বত। তাহলে আমরা চিত্রটা যদি লক্ষ্য করি, এটাই গম্বুজ পর্বত। এবার দেখো, এই যে ল্যাকোলিথ পর্বতের যদি আমরা বৈশিষ্ট্য আলোচনা করতে যাই, এটা কি হয়েছে, সাধারণত ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে। গম্বুজ আকৃতি ধারণ করে, যে সংজ্ঞাটা দিলাম তার ভিতরে এর উত্তর রয়ে গেছে। উচ্চতা কম হয় এবং ধামান ঢাল সামান্য খাড়া হয়। তারপরে স্বল্প অঞ্চল ব্যাপী অবস্থান করে। বৃহৎ অঞ্চল নিয়ে এই ধরনের পর্বত গড়ে ওঠে না। এখানে আমি কাকে বলে বা বলতে কি বুঝো সেটা একটু লিখলাম। তারপরে এর কিছু বৈশিষ্ট্য লিখলাম। তারপরে এর যদি কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন হেনরি পর্বত, ব্ল্যাক হিলস পর্বত ইত্যাদি, এগুলো ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। তাহলে এতটুকু লিখলেই কিন্তু পূর্ণ নম্বরটা পাওয়া সম্ভব। এবার এখানে অবশ্য চিত্রটা আগে দেওয়া ছিল না, এবার দেওয়া আছে। এটা এরকম একটা চিত্র ল্যাকোলিথ পর্বতের। এবার আমরা আসি যে গ নম্বর প্রশ্নের যে প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত খ ও গ পর্বতের পার্থক্য বিশ্লেষণ করো। ইতিপূর্বেই কিন্তু আমি কথাগুলো বলেছি, তাহলে তারপরেও এর উত্তরটা যদি লিখতে হয় তাহলে কেমন লিখলে ভালো হয়। খুব বেশি লেখা লাগে না। উদ্দীপকে খ ও গ যথাক্রমে কি হয়, ভঙ্গিল বা বাস পর্বত এবং আগ্নেয় বা সঞ্চয় পর্বত বোঝানোকে বোঝানো হয়েছে। নিচে ভঙ্গিল এবং সঞ্চয় পর্বতের পার্থক্য বিশ্লেষণ করা হয়। এই কথাগুলো প্রথমে একটু লিখে দিলেই হলো, এবং দুটা পর্বতের একটু পার্থক্য যদি এমন ভাবে দেখানো যায় ছকের মাধ্যমে, তাহলে এখানে আসলে চারের মধ্যে চার পাওয়া সম্ভব। বলছে কি, যে বঙ্গিল পর্বত প্রথমে একটা সংজ্ঞা দিলাম, যে বঙ্গিল পর্বত বলতে আমরা কি বুঝি। বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকেই বঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত বলা হয়। আর আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে উৎক্ষিপ্ত পদার্থ সমূহ সঞ্চিত স্তূপীভূত হয়ে যে উৎসভূমি সৃষ্টি করে তাকে সঞ্চয়জাত পর্বত বলে। তাহলে এখানে শুধু একটা সংজ্ঞা দিলাম, এখানে তো 4 নম্বর পেতে হবে। এতটুকু পাঁচটা পার্থক্য বিশ্লেষণ করলেই তো 4 নম্বর দেওয়া সম্ভব। বঙ্গিল পর্বতে অনেক শৃঙ্গ থাকে। এ জাতীয় পর্বত সাধারণত মোসাকৃতির হয়। এই দুটা পার্থক্য হয়ে গেল। স্তরযুক্ত নরম পাললিক শিলায় গঠিত বঙ্গিল পর্বতটা, আর এটা তো আগ্নেয়জাত পর্বত বলাই হয়েছে। আগ্নেয়গিরি যে মানে ম্যাগমা দ্বারা, এগুলো আগ্নেয় শিলা দ্বারা গঠিত। এবার 3 নম্বর পার্থক্যে যে চারটা দেওয়া হয়েছে, পৃথিবীর দীর্ঘ উচ্চতম পর্বতগুলো এ শ্রেণীর। পৃথিবীর দীর্ঘ উচ্চতম পর্বতগুলো এ শ্রেণীর। আর এই পর্বতের উচ্চতা ও ঢাল মাঝারি ধরনের হয়। আর এ পর্বতে বিশেষ করে বঙ্গিল পর্বতে দীর্ঘচ্যুতি রেখা দেখা যায়, এ পর্বতে দীর্ঘচ্যুতি রেখা দেখা যায় না। তাহলে এখানে কিন্তু 1 2 3 4 5টা পার্থক্য বিশ্লেষণ করা হলো। এখানে আরো অনেক পার্থক্য দেওয়া যায়। যেমন বঙ্গিল পর্বতের উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পারি, হিমালয় পর্বত, রকি আল্পস, এগুলো দেখতে পারি। আগ্নেয় পর্বতের উদাহরণ হিসেবে আমরা কি বিশেষ করে ভিসুভিয়াস, এইগুলা নাম উল্লেখ করতে পারি। তা যাই হোক, এইভাবে আরো অনেক পার্থক্য তোমাদের বইয়ে আছে, লিখতে পারো। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে উপস্থাপন করলাম। আর প্রশ্নের উত্তরগুলো এমন ভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এবার যাই হোক, থ্যাংকস ইউ ফর থ্যাংক ইউ সৌরভ সো মাচ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।